অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা পরিস্থিতি এই মুহূর্তে নবান্নে মমতা চিদম্বরম রুদ্রদার বৈঠক আর বৈঠক নিয়ে দুপক্ষের মুখে কুলুপ। দুই জোট শরিকের বৈঠক নিয়ে গোপনীয়তা কেন? বৈঠক ঘিরে জোট জল্পনা রাজনৈতিক মহলে। 24শে জুন শুরু হচ্ছে লোকসভার অধিবেশন, আর অধিবেশনের আগে জোট মেরামতিতে কংগ্রেস। সংসদে কি পাশাপাশি কংগ্রেস তৃণমূল? বাংলায় দুই দলের সমীকরণ কি হবে? প্রশ্ন ফাঁসে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার কংগ্রেস। বঙ্গে নিয়োগ দুর্নীতিতে কংগ্রেসের অবস্থান কি? এখন অবশ্যই এই প্রশ্নগুলো সব থেকে বড় প্রশ্ন। আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের অপর নিউজরুম থেকে সরাসরি রয়েছেন। আমি চলে যাওয়ার চেষ্টা করব সত্যজিতের কাছে। তার আগে আরও একবার আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি আমরা, খুব তাৎপর্যপূর্ণ, কারণ যে প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে, একদিকে সংসদে কি পাশাপাশি কংগ্রেস তৃণমূল? বাংলায় দু দলের সমীকরণ কি হবে? প্রশ্ন ফাঁসে কেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেস সোচ্চার। তাহলে বঙ্গে নিয়োগ দুর্নীতিতে কংগ্রেসের অবস্থান কি? প্রশ্ন অনেক, এখন তার উত্তর পাওয়ার অপেক্ষা। অবশ্যই তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে তার মধ্যে এই জোট শরিকের বৈঠক নিয়ে এত গোপনীয়তা কেন? আমি চলে যাব সরাসরি আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের কাছে। সত্যজিৎ, খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ভবিষ্যৎ কি হবে তার জন্য প্রত্যেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে চর্চায় যাচ্ছেন। তবে পরিস্থিতি কোন জায়গায়? ধন্যবাদ। একটা বিষয় খুব পরিষ্কার, তুমি দেখো যে প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মাধ্যম মহল থেকে, যে এবার কি সত্যি এই অধিবেশনে, বাদল অধিবেশনের ক্ষেত্রেই যদি আমরা ধরে নিই, তাহলে কি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে তারা পাশাপাশি বসবেন, তারা ফ্লোর শেয়ার করবেন? কারণ এর আগে আমরা যে অধিবেশনগুলোতে দেখেছি গত বছর পর্যন্ত, যে যখনই কংগ্রেস কোনো কিছু বলেছে বা কিছু তারা গান্ধী মূর্তির পাদদেশে এসছে বা তৃণমূল ওয়াকআউট করে বেরিয়ে গেছে, কিন্তু একসঙ্গে এই দুটি খুব প্রম্পট পলিটিক্যাল পার্টি, এদেরকে একসঙ্গে সামনে পাওয়া যায়নি। একটা কথা, বিচ্ছিন্ন ছবি বিচ্ছিন্ন দ্বীপের মতো ভেসে বেরিয়েছে। এবার কি পরিবর্তিত হতে চলেছে? কারণ এবার তো কংগ্রেস বিরোধী দলের তকমা পেয়েছে এবং তারা নেতৃত্বে রয়েছে। এবং আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা থেকেই কংগ্রেসের তরফে রাহুল গান্ধী বারে বারে তিনি তোপ দেখেছেন। এবং এটাও আমরা দেখেছি যে স্বয়ং প্রধানমন্ত্রীকে সেই তোপের মোকাবিলাও করতে হয়েছে। এরপর বিরোধী রাজনৈতিক শিবির বা রাজধানীর রাজনৈতিক মহলে, রাজধানীতে কান পাতলে যে ছবিটা উঠে আসছে, যে তত্ত্ব এবং তথ্যের কথা মণিময় শোনা যাচ্ছে, সেটা হচ্ছিল গিয়ে যে একেবারে কোমর বেঁধে নামার চেষ্টা করছে এই INDI এর জোট বা বিরোধী শিবির। এবং মুখ্যত দণ্ড সংহিতা রয়েছে, 1 জুলাই থেকে অধিবেশন। তার আগে যেহেতু NDA জোট, তারা নির্দিষ্টভাবে তাদের ঘর গোছানোর চেষ্টা করছেন, স্পিকার তাদের হাতে থাকবে, তারা শরিকদের সঙ্গে বোঝাপড়া করে এগোচ্ছেন, কিন্তু কোনোভাবেই 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বিরোধী পক্ষ। এবং সেই কারণেই প্রয়োজন তৃণমূল কংগ্রেসকে বলে রাজনৈতিক শিবিরের অনুমান। এবং আমরা দেখেছি গতকালই নির্দিষ্টভাবে প্রাক্তন অর্থমন্ত্রী পালানিয়াপ্পান চিদম্বরম তিনি এসছেন, তিনি দীর্ঘ সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এবং তারপর আজকেই একেবারে কোইন্সিডেন্টালি দেখা যাচ্ছে যে অধীর চৌধুরী তিনি তোপই দেখে দিয়েছেন কার্যত। কি বলেছেন অধীর চৌধুরী আরও একবার দর্শকদের শোনানোর জন্য বলবো মণিময়। একেবারে অধীর চৌধুরীর কি বক্তব্য আমরা একবার শোনাবার চেষ্টা করব। তবে খুব গুরুত্বপূর্ণ কি বলেছেন দেখুন। আমি একদম কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন তো ভারতবর্ষের আর কোনো রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি, আমি তো অস্থায়ী, এমনি অস্থায়ী সভাপতি। জোর করে কি বলাবে না আমাকে? মল্লিকার্জুন খাড়গে স্যার যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কি থাকছে না থাকছে। সতীন, অধীর বাবুর এই বক্তব্য, এবং গতকাল যখন চিদম্বরম আসে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে তারা বলছিলেন যে না আমরা তো জানি না, ফলত এই জায়গায় প্রদেশ কংগ্রেসকে না জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং চিদম্বরমের এই বৈঠক, তা নিয়ে প্রশ্নটা উঠছিল। না, একদমই তাই। তুমি দেখবে যে নির্বাচনের সময় আমরা দেখেছি যে মালদহ দক্ষিণ এবং অন্য একটি সিটকে নিয়ে যে মতান্তর তৈরি হয়েছিল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের, এবং সেক্ষেত্রে যে ছবিটা আমরা জানি আমাদের কাছে এসে পৌঁছয় যে রাহুল গান্ধী মোটামুটি বহরমপুর রুটকেই সমর্থন করেছিলেন সেই সময়, কিন্তু তার ফলাফলটাও সামনে এসছে। এবং এই মুহূর্তে কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং স্বয়ং রাহুল গান্ধী তারা মনে করছেন যে বহরমপুর রুটে চললে
তৃণমূলের মতো শক্তপোক্ত বিরোধী দলকে তারা সঙ্গে পাবেন না। ফলে তৃণমূলকে সঙ্গে রাখতে গেলে কংগ্রেসের যে অংশের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত মধুর, শশী থারুর রয়েছেন, কেসি বেণুগোপাল রয়েছেন, পি চিদম্বরমরা রয়েছেন, এদেরকে দিয়ে একটা মেরামতির চেষ্টা, সেই ছবিতে আমরা গতকালই সেই ছবি প্রত্যক্ষ করেছি, সামনে এসছে। আজকেই অভিমানের সুর অধীর রঞ্জনের গলায়, অধীরবাবুর গলায় একেবারে অভিমানী সুর বলেই অনেকে মনে করছেন, এবং অস্থায়ী সভাপতিত্বের কথাও তিনি বলছেন। হয়তো ছাড়াটা সময়ের অপেক্ষা, বা ছেড়েই দেবেন হয়তো, কে বলতে পারে। এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে। পাশাপাশি তোমাকে বলে রাখবো, এবং নির্দিষ্টভাবে যে অধীর রঞ্জন কি বলছেন না বলছেন সেটা পরবর্তী ইস্যু, বা সেটা কতটা দ্রুত আসতে পারে সেটা আরও একটা বিষয়। কিন্তু একটা বিষয় তোমাকে বলে রাখবো যে সমাজবাদী পার্টির ক্ষেত্র থেকে, বা অর্থাৎ INDA জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টি, অখিলেশ সিং, তাদের তরফে রয়েছেন সহসভাপতি কিরণময় নন্দ। তারাও স্বীকার করছেন জোট রাজনীতির বাধ্যবাধকতার কথা এবং গোটা পরিস্থিতির কথা। আজকে আমরা কথাও বলেছিলাম কিরণময় নন্দের সঙ্গে, ঠিক তিনি কি বলেছেন একবার দর্শকদের শোনানোর চেষ্টা করব, অন্তত বাংলার প্রেক্ষাপটে বা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে। চলুন শোনা যাক, শুনবো। গতকালই চিদম্বরমজি একটা মিটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কক্ষ সমন্বয়ের একটা প্রস্তাব দেওয়া হয়েছে। তো এরকম একটা অবস্থায় যারা আপনারা INDA জোটের মধ্যে রয়েছেন, তাদের কি ধরনের পরিকল্পনা? ইন্ডিয়া জোট যাদের নিয়ে শুরু হয়েছিল তারা যাতে আবার একসঙ্গে জোট যদি করে খুবই ভালো হয়, কারণ সারা ভারতবর্ষের ক্ষেত্রে আজকে NDA জোটকে পরাস্ত করতে গেলে ইন্ডিয়া জোটকে শক্তিশালী হওয়া খুবই প্রয়োজন। ঠিক, সমাজবাদী পার্টির ক্ষেত্রে এক্ষেত্রে ভূমিকা কি হবে? ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা প্রয়োজন, এবং তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যেই ছিলেন, কিন্তু পশ্চিমবাংলায় জোটটা হতে হয়নি, এবং না হওয়ার পেছনে কারণও আছে। আবার ইন্ডিয়া জোটটা যাতে শক্তিশালী হয়, কারণ তৃণমূলকে বাদ দিয়ে ইন্ডিয়া জোট কখনো শক্তিশালী হতে পারে না সর্বভারতীয় ক্ষেত্রে। মানে আপনারা কক্ষ সমন্বয়ের ব্যাপারে একদম এককাট্টা হয়ে নামছেন? এককাট্টা, কারণ তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের একটি অন্যতম শরিক এবং অন্যতম মুখ। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের কোনো শরিক দলের যদি কোনো মতবিরোধ থাকে সর্বভারতীয় ক্ষেত্রে, তবে সেই বিরোধটা দূর করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একজোট হয়ে ইন্ডিয়া জোটটাকে শক্তিশালী করা একান্ত প্রয়োজন। আপনাদের সঙ্গে কংগ্রেসের কি আলাদা করে কথাবার্তা কিছু হয়েছে এই কক্ষ সমন্বয়ের ক্ষেত্রে? ইন্ডিয়া জোট তো কংগ্রেসকে নিয়ে, কংগ্রেসকে বাদ দিয়ে তো ইন্ডিয়া জোট নয়। অতএব সেখানে পশ্চিমবাংলার ক্ষেত্রে যে মতবিরোধ ছিল, এখন তো আর নির্বাচন নয়, এখন ইন্ডিয়া জোটের যে সমন্বয়, সেই সমন্বয়টা যাতে জোরদার হয় এবং এক হয়ে ইন্ডিয়া জোট যাতে চলতে পারে, সেই উদ্যোগটা যারা নিয়েছেন খুবই ভালো, এবং সেটা হওয়া একান্ত প্রয়োজন। মানে আসন্ন বাদল অধিবেশনে একটা বিরোধী পক্ষকে দেখা যাবে সংসদের? বাদল অধিবেশনের জন্য শুধু নয়, এই সরকার যেটা আছে, NDA সরকার, একটু চাপ দিলেই এই সরকারটা হয়তো ভেঙে যাবে। না, একটা বিষয় বলে বাদে পরিষ্কার বুঝতে পারলে যে মোটামুটিভাবে যে কক্ষ সমন্বয়ের কথা বলা হচ্ছে, কারণ দণ্ড সংহিতা যেটা 3টে বিল পাশ হয়ে গেছে, নতুন ন্যায় সংহিতা এবং নির্দিষ্ট এভিডেন্স, এই সমস্ত অ্যাক্টের উপর যে বিলটি পাশ হয়েছে সেটা 1 জুলাই থেকে এক্সিকিউট হওয়ার কথা রয়েছে, এবং এমনটাই ছবি। এক্ষেত্রে বিরোধী শিবির মনে করছে, যেহেতু শিক্ষাক্ষেত্রের একটা অভিযোগ তারা ইতিমধ্যে হাতিয়ার হিসেবে হাতে পেয়েছেন, নেটকে নিয়ে যে অভিযোগ চলছে, পাশাপাশি যে ছবিটা আসছে যে এই যে 3টে বিল বা 3টে আইনে রূপায়িত হয়েছে, এই বিষয়টা কিনেও তারা কিন্তু একেবারে সংসদে রেডে করে ঝাঁপিয়ে পড়তে চলেছেন বলে বিরোধী শিবিরের একটা পরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে যেমন DMK-কে প্রয়োজন, তেমন তৃণমূলকে প্রয়োজন। একই সঙ্গে যারা INDA জোটের মধ্যে রয়েছে তারা একইভাবে, একই সঙ্গে, একই লহমায় এই কক্ষকে সমন্বয় করতে চাইছেন। যে কারণে নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে কংগ্রেসের তরফে পি চিদম্বরম থাকছেন, তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন এবং DMK-র তরফে প্রতিনিধি থাকছেন। তারা এই কক্ষ সমন্বয় করবেন অন্তত এই বিল সংক্রান্ত বিষয় নিয়ে, এবং তারপর একের পর এক ইস্যু আসবে যেগুলো নিয়ে তারা NDA জোটকে কার্যত রাজনৈতিকভাবে পর্যদস্ত করার পরিকল্পনা করেছেন। এক্ষেত্রে যেটা ছবি উঠতে পারে যে যত শক্তপোক্ত হয় বিরোধী পক্ষ,
তাদের শরিকদের একই জায়গায়, একই অংশে, একইভাবে, একই সুতোয় গাঁথতে হবে নিজেদের পরিকল্পনাকে। সেই কারণেই আমরা যে ছবি গত দিন থেকেই আমরা দেখছি যে ক্রমশ ত্বরান্বিত হচ্ছে জাতীয় রাজনীতি ক্ষেত্রে। চিদম্বরম এর আগে বহুবার এসছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবারও তিনি ছুটে এসছেন, এবং এই যে কংগ্রেসের যে অপেক্ষাকৃত সফট সেগমেন্টটি আছে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ককে দৃঢ় করার চেষ্টা একটা করা হয়েছে। রাজধানী সূত্রে সেটাই তথ্য সামনে আসছে। একেবারে সত্যি, তুমি সঙ্গে থাকো, কারণ আমাদের আলোচনা আরো অনেকটা হয়তো বিস্তারিত নিয়ে যেতে হবে এগিয়ে। তবে তার আগে আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরছি এই আলোচনার আরো বিভিন্ন অংশ। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন। লোকসভা অধিবেশন শুরুর আগে একেবারে প্রথম যে এই বৈঠক, কার্যত নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় এবং চিদম্বরমের রুদ্ধদ্বার বৈঠক, এবং এই দু বৈঠক পক্ষের মধ্যে যে কথোপকথন হয়েছে সেটা এই মুহূর্তে আলোচ্য বিষয়, কারণ মুখে কুলুপ ইতিমধ্যে বৈঠক নিয়ে দুপক্ষের। আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে। আমি আবারও চলে যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে, কারণ প্রত্যেকেই এই মুহূর্তে জানবার চেষ্টা করছে, সেক্ষেত্রে রাজ্যের তরফে যে কংগ্রেস, তাদের মূলত কোন জায়গায় আগামী সময় আমরা দেখতে পেতে চলেছি, কি মনে করা হচ্ছে তাও? দেখো, এতদিন পর্যন্ত যেটা আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি বা রাজনৈতিক শিবিরের যেটা পর্যবেক্ষণ, এতদিন পর্যন্ত রাহুল গান্ধী নিজেই রাজ্যের যে মতামত উঠে এসেছিল তাকেই তিনি যুক্তি দিয়ে বিচার করে তাকে গ্র্যান্ট করেছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে নির্বাচনের ফলাফল এবং জোট যে রাজনীতির বাধ্যবাধকতা বা জোট শিবিরের বাধ্যবাধকতা কিছুটা পরিবর্তন ঘটেছে, এবং পরিবর্তনের ছবিটা আমরা গতদিন থেকে আস্তে আস্তে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। নবান্নের যে পালানিপ্পান চিদম্বরমের সঙ্গে যে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সময় ধরে হয়েছে, তারপরেই ছবিটা আরও দ্রুত বিস্তারিত হয়েছে, এবং ছবির বিভিন্ন অংশে বা এই যে বৈঠকের প্রায় 1 ঘন্টা মতো বৈঠক হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ। সৌম্যদা, স্বাগত সিএন আপনাকে। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার রয়েছেন, প্রশ্ন করবেন। শুনুন সৌম্যবাবু, যে ছবি উঠে আসছে, গতকালই আমরা পি চিদম্বরমের সঙ্গে বৈঠক ডেকেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ছিলেন, 1 ঘন্টা বৈঠক হয়েছে। কংগ্রেস হাইকমান্ড কি বাংলার ক্ষেত্রে, তৃণমূলের ক্ষেত্রে সম্পর্কের সমীকরণে কিছু বদল আনলো বা বদল আসলো? না, আপনারা অতি সরলীকরণ করবেন না বিষয়টাকে। তার কারণ হচ্ছে আমরা কেউই ওই মিটিং এ উপস্থিত ছিলাম না, এটা সত্যি। এই মিটিং এর কি আলোচনার বিষয়বস্তু সেটাও আমরা জানি না। কিন্তু এটা ঠিক যে সর্বভারতীয় ক্ষেত্রে দুটো দলে দুজন বড় নেতা কালকে দেখা করেছেন। রাজনীতিতে সবকিছুই সম্ভব। আগামী সোমবার থেকে পার্লামেন্ট সেশন শুরু হচ্ছে। বড় নেতা তাদের রাজনৈতিক কৌশল কি আছে তাই নিয়ে হয়তো আলোচনা করেছেন, কিন্তু কি আলোচনা হয়েছে আমি বিষয়টা বলতে পারবো না, কারণ আমি এই মিটিং এ উপস্থিত ছিলাম না, আমাদের পশ্চিমবঙ্গ শাখার কেউ উপস্থিত ছিল না। সর্বতভাবে এটা দুজন বড় নেতা, রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং ভারতবর্ষের কংগ্রেসের একজন বড় নেতা পি চিদম্বরম জি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কি বিষয়, রাজনৈতিক বিষয় বা ব্যক্তিগত বিষয় বা অন্য কোনো বিষয়ে কথা হয়েছে কিনা সেটা আমরা বলতে পারবো না, আমাদের কিছু জানা। এই বৈঠকটিকে আপনারা কোনো মন্তব্য আমরা করি না এবং করার মতো জায়গাতেও আমরা নেই। সৌম্যবাবু, এই বৈঠকটিকে রাজ্য বা প্রদেশ কংগ্রেস কতটা স্বাগত জানাচ্ছে বা কিভাবে দেখছে তারা? স্বাগত জানানো বা বিরোধিতা করার এটা কোনো বিষয় নয়, কারণ যে বৈঠকের শিডিউলই আমাদের কাছে অজানা, যার বৈঠকের এজেন্ডা আমাদের কাছে অজানা, যে সেখানে রাজনৈতিক না ব্যক্তিগত না অন্য কোনো বিষয়, সেটা তো আমাদের জানা না। না জেনে কোনো কিছু মন্তব্য করে তার বিরোধিতাই বা কি করে করা যায়, তার স্বাগত বাবা করে জানানো যায়। আসলে এটা কি ব্রিফিং সেটাই আমাদের কাছে ধোঁয়াশা, আমরা ঠিক জানি বলতে পারবো। এটাও শোনা যাচ্ছে ওয়াইনাডে প্রিয়াঙ্কা ভাড্রার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত যাচ্ছেন প্রচারে, যদি প্রার্থী হন সেক্ষেত্রে এরকম নাকি আবেদন বা এরকম নাকি প্রস্তাব এসছে এই বৈঠকে, তাই কি? কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমি ঠিক বলতে পারবো। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তিনি বললেন যে এই বৈঠক সম্পর্কে তারা ঠিক অবহিত ছিলেন না, তারা এই বৈঠককে দেখছেন, শুধুমাত্র অবজার্ভ করেছেন, কিন্তু সেটা কতটা ভুল ঠিক কোনো মন্তব্যে সেই অর্থে তিনি গেলেন না। এখানেই প্রশ্ন আসে মনিমা, যে বিষয়ের জায়গায় আমরা ছিলাম, যে এবার যেহেতু কংগ্রেস তারা যেহেতু এনডি শিবিরকে তারা লিড করছে, তারা নেতৃত্বে রয়েছে, ফলে কংগ্রেসের কাঁধে অনেকটাই বড় দায়িত্ব। ফলে এবারের অধিবেশন থেকে এবং পরপর যতগুলো অধিবেশন আসবে, এরপরে শীতকালীন আসবে, সমস্ত অধিবেশনগুলোতেই কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চাইবে বলে মোটামুটি পর্যবেক্ষকদের অনুমান। এবং এটা করতে গেলে যেমন এনডিএ শিবির তাদের শরিকদেরকে নিয়ে একটা যুথবদ্ধভাবে এগোনোর চেষ্টা করছে শক্তপোক্ত পরিবার হিসেবে, সেই ছবিটা খুব সামনে চলে এসছে।
তেমনি অপরদিকে বিরোধী শিবিরও চাইছে একটা শক্তপোক্ত অংশ, তাদের একটা মানে বেশ সুসংহত পরিবার হিসেবে তারা সামনে আসতে চাইছে এবং সেই চাওয়ার জন্যই এই পরিবর্তন, শরিকদের যে সম্পর্কের মধ্যে কিছুটা অ্যালার্জি ছিল, কিছুটা অভিমান ছিল, দূরত্ব ছিল, সেগুলোকে মিটিয়ে কংগ্রেস সমস্ত শরিককে কাছে নিয়ে আসার চেষ্টা করছে। ফলে যে প্রদেশে, যে রাজ্যে যারা শক্তিশালী, সেখানে কংগ্রেসের যে সেগমেন্টের সঙ্গে তাদের সম্পর্ক ভালো, সেই সমস্ত নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্বরা পৌঁছে যাচ্ছেন, যে ছবিটা আমরা বঙ্গের ক্ষেত্রেও দেখেছি। এবং তৃণমূল যেহেতু একটা বড় স্টেক তারা হোল্ড করছেন সংসদীয় রাজনীতির ক্ষেত্রে, ফলে অনস্বীকার্যতার ভূমিকা সংসদীয় রাজনীতির ক্ষেত্রে, ফলে তৃণমূলকে সঙ্গে নিয়ে এবার আইএনডিএ শিবির তারা এগোতে চাইছে। এবং যে কথা সমাজবাদী পার্টির তরফে কিরণময় নন্দ আজকে আমাদের এক্সক্লুসিভলি জানিয়েও দিয়েছেন। ফলে গোটা পরিস্থিতি এমন জায়গায় মণিময় এসছে, তাতে একটা বিষয় পরিষ্কার, যদি তুমি দেখো যে ঠিক নির্বাচনের ফল ঘোষণার পরেই আমরা যখন মল্লিকার্জুন খার্গের বাড়িতে দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের তরফে গেছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, সিএনএ স্বাগত। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় প্রশ্ন করবেন আপনাকে। সত্যজিৎ। জয়প্রকাশবাবু, একের পর এক খবর সামনে আসছে, এটা গুরুত্বপূর্ণ যে পি চিদম্বরমের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক, এবং বিভিন্ন দিক থেকে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ। আপনারা ঠিক কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, চিদম্বরম দীর্ঘদিনকার রাজনীতিবিদ, অনেক মন্ত্রক সামলেছেন এবং অর্থমন্ত্রী ছিলেন, কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা। তিনি এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন এবং আজকে যে সময়টা আমরা দেখছি সেই সময়টা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে মোদির পরাজয় হয়েছে। এনডিএ সরকার হয়তো হতে পারে, কিন্তু মোদির পরাজয় হয়েছে। তিনি এককভাবে সরকার করতে পারেননি। উনি যেটা বলেছিলেন মোদি সরকার হবে মোদির গ্যারান্টিতে, সেটা হতে পারেনি। সেই পরিপ্রেক্ষিতে আজকে যেখানটাতে এনডিএ জোটের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে একটা নড়বড়ে সরকার, যে কোনো সময় তার আয়ু শেষ হয়ে যেতে পারে, এই সময়ে চিদম্বরম সাহেব এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা, একান্তে কথা বলা, এটা তো রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে। তার সঙ্গে মনে রাখা দরকার যে এই রাজ্যে আমাদের জোট, ইন্ডিয়া জোট হয়নি, তার প্রধান কারণ অধীর বাবুর বিজেপির সঙ্গ নিয়ে চলা, সিপিএম এর সঙ্গ নিয়ে একসঙ্গে বিজেপি, সিপিএম, জাতীয় কংগ্রেস এই রাজ্যে একসঙ্গে লড়েছে এবং বিজেপির টাকায় এরা চলেছে। জয়প্রকাশবাবু, একটা বিষয় উঠে আসছে যে পি চিদম্বরমের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বৈঠক সূচি সম্পর্কে জানতেন না প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, অনেকেই বলছেন, কি বলবেন? ঘটনাটা হচ্ছে যে তার মানে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যের নেতৃত্বকে বিশ্বাস করে না। তারাও মনে করে, আমরা যেটা বললাম এখনই, যে এখানকার নেতৃত্ব বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে, যেখানে লড়াইটা মূলত বিজেপির বিরুদ্ধে। সুতরাং কংগ্রেসের হাইকমান্ড বলুন বা কেন্দ্রীয় নেতৃত্ব, তারা যখন এসে দেখা করছেন, অধীরবাবু যখন বলছেন যে আমি এই বৈঠক সম্বন্ধে জানতাম না, তাতে তো এটাই পরিষ্কার হয় যে তারা তাকে জানানোর প্রয়োজন মনে করেননি। তার মানে তার বিশ্বাসযোগ্যতা নেই অধীর বাবুর, সেটা তো আমরাও বলে এসেছি। তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে এই বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের যে শীতলতা ছিল বলে অনেকে মনে করেন, সেটা কাটলো? তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলে এসছেন যে কংগ্রেসকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে, এটা তো তিনি বলেই এসছেন। এবং এই ক্ষেত্রে কংগ্রেস, বরং বলবো যে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে জয়লাভ, পশ্চিমবঙ্গে 29টা আসন লাভ এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে হাইয়েস্ট স্ট্রাইক রেট, বিজেপির বিরুদ্ধে সব থেকে ভালো স্ট্রাইক রেট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল কংগ্রেসের, সেটাকেও মান্যতা দিয়েছে এবং সামনের দিনে তারা একসঙ্গে মোদী বিরোধিতায় কাজ করবে সেটারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু সেই লড়াইয়ে অধীরবাবু কতখানি
ইন্ডিয়া জোটে থাকবেন আর কতখানি বিজেপির সঙ্গে থাকবেন সে প্রশ্নও ঠিক, আছে। ঠিক। অধীর বাবুকে এখন বেছে নিতে হবে যে কোনো একটা রাস্তা, ঠিক। কিন্তু সেটা সঠিকভাবে নিতে হবে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জয়প্রকাশ মজুমদার, রাজ্য সহসভাপতি তৃণমূল কংগ্রেস, আমাদের সঙ্গে ছিলেন। মণিমা, একটা বিষয় পরিষ্কার, যে কথা বলছিলাম যে নির্বাচনের ফল ঘোষণার পর রাজধানীর বুকে আমরা কি দেখলাম যে মল্লিকার্জুন খার্গের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যান্য যে শরিক নেতৃত্বের সঙ্গে তিনি ছিলেন, তৃণমূলের তরফে তিনি ছিলেন, এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে রাঘব চাড্ডার সঙ্গে বৈঠক, এবং তার পরবর্তী সময় দেখলাম মুম্বাই থেকে উদ্ধব ঠাকরে এবং শারদ পাওয়ারের সঙ্গে ব্যাক টু ব্যাক তিনি বৈঠক করলেন বিভিন্ন ইস্যুতে। তাতে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে এই যে জোটের মধ্যে নিজেদের সমীকরণকে আরেকবার বেছে নেওয়া বা সমীকরণকে একটু স্ট্রেনথেন করার যে প্রক্রিয়া আগে থেকে শুরু হয়েছিল, হয়তো তৃণমূল কংগ্রেস আগে থেকে শুরু করেছিল, এবার জোটের সবথেকে বৃহত্তম শরিক হিসেবে বা সবথেকে নেতৃত্বে থাকার জন্য কংগ্রেসের কাছে এটা একটা বাধ্যবাধকতাও বটে, যে কারণে নির্দিষ্টভাবে পালানিয়াপ্পান চিদম্বরম তিনি ছুটে এসছেন, বৈঠক করেছেন। মূল লক্ষ্যটা সংসদীয় রাজনীতি এবং সেখানে যুথবদ্ধভাবে একেবারে এনডিএর সঙ্গে সম্মুখ সমরে নামা। আমরা দেখব যে আগামী লোকসভা অধিবেশনগুলোতে ঠিক কতটা সমর জমে ওঠে। একেবারে তার জন্য সোমবার অব্দি আমাদেরকে অপেক্ষা করতে হবে কি হচ্ছে গোটা পরিস্থিতি, সত্যজিৎ নজর রাখতে হবে আমাদেরকে সেদিকে। আপাতত অনেক ধন্যবাদ জানাবো, আমাদের সেই রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। অবশ্যই নজর রাখুন, অন্যান্য আরও গুরুত্বপূর্ণ খবর থাকছে পরবর্তীতে। সমস্ত খবরের জন্য নজর রাখবেন সিএনএ।